ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। বন্ধুরা, একদিনের ছুটিতে এমনই একটি জায়গার সন্ধান দেব যেখানে আসলে পরে তোমাদের ভীষণ ভালো লাগবে। মাত্র একদিনের ছুটিতে মেঘের রাজ্য পরেশনাথ ভ্রমণ করিয়ে দেখাবো একদম কম খরচায়। কম খরচায় পরেশনাথ ভ্রমণের জন্য সঠিক সময় সঠিক জায়গা থেকে জার্নি শুরু করা ভীষণ ইম্পর্টেন্ট। কলকাতার কোন স্টেশন থেকে কোন ট্রেন ধরে কত টাকা খরচা করে তোমরা পরেশনাথ স্টেশনে এসে পৌঁছাবে, পরেশনাথ স্টেশনের বাইরে থেকে তোমরা কিভাবে শেয়ার গাড়ি ধরে মধুবনে এসে পৌঁছাবে, আর মধুবন থেকে কিভাবে ট্রেক করে উঠবে পরেশনাথ পাহাড়ের পরেশনাথ মন্দিরে, তার সুন্দর অভিজ্ঞতা তো শেয়ার করব। তার সাথে কোথায় খাবার দাবার খাবে এবং কোথায় থাকবে, A to Z ইনফরমেশন তুলে ধরবো এই ছোট্ট ভিডিওটিতে। আশা করছি তাই আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর নতুন বন্ধুদের বলছি এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক। পরেশনাথ ভ্রমণের জন্য আমার জার্নিটা শুরু করছি কিন্তু হাওড়া স্টেশন থেকে। ঘড়ির কাঁটায় এখন বাজে রাত্রি ঠিক 10:30। বন্ধুরা, হাওড়া স্টেশন থেকে রাত্রেবেলা ঠিক 11:40 রয়েছে মুম্বাই মেল, যে ট্রেনে করে আজকে আমি কিন্তু হাওড়া স্টেশন থেকে জার্নি করব পরেশনাথ স্টেশন পর্যন্ত। এখন দাঁড়িয়ে রয়েছে আমি 15 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষায়। ট্রেন আসলে বাকি ইনফরমেশন গুলো তোমাদের কাছে পৌঁছে দেব। মুম্বাই মেল বেশিরভাগ সময়টাই 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে। কোনো সময় প্ল্যাটফর্ম চেঞ্জ হলে সেটা 15 থেকে 8 নাম্বার প্ল্যাটফর্ম হয়। একটু যদি তোমরা আগে ভাগে স্টেশন চত্বরে পৌঁছে যাও কত নাম্বার প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে এই বিষয়গুলো জানতে পারবে। রাত্রেবেলা ঠিক 11:20 হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে হাওড়া টু মুম্বাই মেল। আর এই ট্রেনে হাওড়া স্টেশন থেকে পরেশনাথ স্টেশন পর্যন্ত যেতে আমার মাথা পিছু টিকিট ভাড়া লেগেছে কিন্তু 240 টাকা করে। 1 মাস আগে IRCTC অ্যাপ্লিকেশন থেকে অনলাইনে আমি টিকিটটা বুক করে নিয়েছিলাম। S2 তে আমার সিট পড়েছে, ঝটপট করে এবারে ট্রেনে উঠে পড়বো। হাওড়া স্টেশন থেকে একদম সঠিক সময় ট্রেন ছেড়ে রওনা দিল তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। যেহেতু অনেক রাতে ট্রেন ছিল তাই বাড়ি থেকে রাতের খাবারটা খেয়েই বেরিয়েছিলাম। হাওড়া স্টেশন থেকে পরেশনাথ স্টেশন পৌঁছানোর জন্য তোমরা ধরতে পারো 12307 হাওড়া যোধপুর এক্সপ্রেস। এই ট্রেনটি হাওড়া স্টেশন থেকে রাত্রেবেলা ঠিক 11:30টার সময় ছাড়ে। রয়েছে নেতাজি এক্সপ্রেস, এই ট্রেনটি রাত্রেবেলা ঠিক 9:55-তে ছাড়ে। হাওড়া স্টেশন থেকে রয়েছে 12175 চম্বল এক্সপ্রেস, রয়েছে 13009 দুন এক্সপ্রেস। এইসব ট্রেনগুলো যদি তোমরা হাওড়া স্টেশন থেকে ধরো তাহলে সঠিক সময় পরেশনাথ স্টেশনে পৌঁছে যেতে পারবে। আমি পৌঁছে গিয়েছি আমার গন্তব্যস্থলে, এখন ট্রেন থেকে নামার পালা। ফাইনালি 305 কিলোমিটার রাস্তা অতিক্রম করে হাওড়া থেকে আমি কিন্তু চলে এলাম পারশনাথ স্টেশনে। বন্ধুরা, ট্রেন কিন্তু পারশনাথ স্টেশনে আসার কথা ছিল ভোরবেলা 4:28, সেখানে ট্রেন এসে পৌঁছালো 4:42-এ। পারশনাথ স্টেশনের আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি এখন 3 নাম্বার প্ল্যাটফর্মে। তবে এখানে বেশিক্ষণ সময় নষ্ট করব না, গাড়ি ধরার একটা ব্যাপার রয়েছে, তাই সোজা স্টেশনের বাইরের দিকে বেরিয়ে যাব। পারশনাথ স্টেশনের 4 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে আমি বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি। যখন তোমরা 4 নাম্বার প্ল্যাটফর্ম দিয়ে একদম স্টেশন চত্বরের বাইরের দিকে আসবে তখন কিন্তু দেখতে পারবে এরকম 4 চাকা গাড়ি স্ট্যান্ড রয়েছে। তোমাদের যে বলেছিলাম স্টেশন চত্বরের ভেতরে বেশিক্ষণ সময় নষ্ট করবে না, কারণ ট্রেন যখন যখন আসে তখনই কিন্তু প্যাসেঞ্জার হয় আর গাড়িগুলো সেই সময়ই ছাড়ে। তাই স্টেশন চত্বরের ভেতরে বেশিক্ষণ সময় নষ্ট করবে না, সোজা বাইরের দিকে চলে আসবে। এখন আমি এই গাড়ি স্ট্যান্ড থেকে মাথা পিছু 60 টাকা ভাড়া দিয়ে সবার প্রথমে যাব মধুবনে। গাড়ি দাঁড়িয়ে রয়েছে, গাড়িতে উঠে পড়বো। তোমরা যদি একসাথে অনেকজন থাকো তাহলে তোমরা এই গাড়ি স্ট্যান্ড থেকে গাড়ি রিজার্ভও করতে পারো। এই ক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে 500 থেকে 600 টাকার মতো। তবে বন্ধুরা, যেহেতু আমি আর সৌরভ দুজন ছিলাম তাই শুধু 500-600 টাকা দিয়ে গাড়ি রিজার্ভ না করে শেয়ার গাড়িটাই ধরেছিলাম। আমি তো শেয়ার গাড়ি ধরেই মধুবনে পৌঁছাবো। তবে যারা নিজস্ব গাড়ি কিংবা বাইকে করে মধুবনে আসতে চাইছো তাদের কিন্তু কলকাতা থেকে বর্ধমান হয়ে দুর্গাপুর, আসানসোল, ধানবাদ হয়ে ঢুকতে হবে মধুবনে। পরেশনাথ স্টেশন থেকে মধুবনের দূরত্ব 25 কিলোমিটার। আর এই 25 কিলোমিটার ঠিক কিভাবে কেটে যাবে তোমরা বুঝতেই পারবে না,
যেমনটা আমার হয়েছিল। দারুণ সুন্দর রাস্তার ভিউ, যা দেখে এমনি চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। দুদিকে সবুজে ভরা প্রকৃতি, মাঝখান দিয়ে রয়েছে কালো পিচের রাস্তা, আর উপরি পাওনা হিসেবে দেখেছিলাম সানরাইজ। দেখে মনে হচ্ছিল যেন বিদেশে পাড়ি দিয়েছি। পরেশনাথ স্টেশন থেকে মধুবন আসতে আমাদের সময় লাগলো এই 40 থেকে 45 মিনিট। গাড়ি থেকে নেমে পড়লাম আমি। দেখো এখানে ব্যাক সাইডে যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে ঠিক এখানে, আর সামনের দিকে দেখা যাচ্ছে পরেশনাথ মন্দিরের প্রাঙ্গণে যাওয়ার জন্য যে সিঁড়ি আর পাহাড়ে ওঠার যে রাস্তা, সেই রাস্তাটা। সামনের দিকে একটা ছোট্ট গেট রয়েছে, এই গেটের ভেতর দিয়ে আমাদের এন্ট্রি করতে হবে। তার আগে দেখো এখানে একটা বড় বোর্ড রয়েছে, যেই বোর্ডের মধ্যে কিন্তু লেখা রয়েছে পরেশনাথ মন্দির এইখান থেকে 9.65 কিলোমিটার। আর তারপরে রয়েছে জল মন্দির, জল মন্দিরের দূরত্ব 10 কিলোমিটার। আর রয়েছে চন্দ্রপ্রভু টং, তার দূরত্ব কিন্তু এখান থেকে 11 কিলোমিটার। বন্ধুরা তোমরা কিন্তু পাহাড়ের ওপরে বাইকে করেও যেতে পারো, তবে আমার মনে হলো মাথা পিছু আমি যে দরদাম করলাম মিনিমাম 500 টাকা ধরে রাখবে যাওয়া আসা মিলিয়ে। আর রয়েছে ডলির ব্যবস্থা, মানে পালকিগুলো যে হয়। আর তবে আমি কোনো বাইক বা পালকি কিছু করেই যাব না, পায়ে হেঁটেই কিন্তু মন্দির প্রাঙ্গণে পৌঁছাবো। পরেশনাথ পাহাড়ে ওঠার প্রথম প্রবেশদ্বার এই, আর প্রথম প্রবেশদ্বার দিয়ে কিন্তু পাহাড়ে ওঠার পথ চলা আমার শুরু হলো। সামনের দিকেই রয়েছে বন্ধুরা দোকান, সেখান থেকে হালকা কিছু খাবার খেয়ে নিতে পারো কিংবা কিনে সাথে রাখতে পারো। জলের বোতলটা অবশ্যই সাথে রাখবে, চাইলে তোমরা লাঠিটাও রাখতে পারো, লাঠিটাও কিন্তু প্রয়োজন পড়বে। ঘড়ির কাঁটায় বাজে এখন সকাল ঠিক 6:15, আর সকাল 6:15-তে কিন্তু আমার জার্নিটা শুরু করলাম। তবে আজকের এই ট্রেকে আর পরেশনাথ পাহাড়ে ওঠার জার্নিতে আমার সাথে কিন্তু আমার ছোট ছেলে ঋষুও রয়েছে। তোমরাও যদি তোমাদের বাড়ির ছোট কুচে কাচাদের সাথে নিয়ে পায়ে হেঁটে পরেশনাথ মন্দির প্রাঙ্গণে যেতে চাও, তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটা কাজে আসবে। কারণ এই ভিডিওতে অনেক ইনফরমেশন তো রয়েছে, তার সাথে ছোট ছোট বেশ কিছু পাহাড়ে চলার টিপসও রয়েছে, যেগুলো আশা করছি তোমাদের কাজে আসতেই পারে। পশু পক্ষী হে ধরতি কি শান, আর পের হে ধরতি কি জান। এটা আমি বানাইনি, আসলে চলার পথে তোমরা এরকম বোর্ড দেখতে পারবে যেখানে পশু পাখি গাছপালা নিয়ে কিন্তু সুন্দর সুন্দর এই ধরনের লেখাগুলো রয়েছে, যেগুলো পড়তে এবং দেখতে বেশ ভালোই লাগছে। চলার পথে প্রকৃতির সুন্দর ভিউ তোমরা দেখতে পারবে, যেটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে, কারণ চারিদিকেই শুধু সবুজ আর সবুজ। তবে চলার পথে এরকম তোমরা কংক্রিটের তৈরি শেড দেখতে পারবে, মানে বর্ষার সময়ও যদি আসো কোনো রকম সমস্যা হবে না, এর নিচে তোমরা দাঁড়াতে পারবে। আর দেখো এই জার্নি পথটা ঋষুকে নিয়ে বেশ ভালোই কাটছে, তবে কষ্ট তো অবশ্যই হচ্ছে, তবে কষ্টের মধ্যেও অনেকটা আনন্দ রয়েছে। 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছে গিয়েছি আমার প্রথম গন্তব্যস্থলের সামনে। দাঁড়িয়ে রয়েছি এখন আমি কালীকুণ্ড তীর্থধামের সামনে। বন্ধুরা 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে আমার সময় লাগলো 45 মিনিট, তবে তোমরা চাইলে হয়তো আমার থেকে আগেই পৌঁছাতে পারো। সাথে যেহেতু ঋষু রয়েছে আমি কিন্তু ধীরে সুস্থেই এসেছি। আর দেখো মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা যে প্রবেশ দ্বারটা রয়েছে সেটা কিন্তু সাদা পাথরের তৈরি আর খুব সুন্দর কারুকার্য রয়েছে, দেখতে দারুণ লাগছে। ভোরবেলা ঠিক 4টের সময় কালীকুণ্ড তীর্থধাম কিন্তু মন্দিরের গেট খুলে যায়। তবে তোমরা কিন্তু অবশ্যই এই মন্দির প্রাঙ্গণে ভিজিট করবে, কারণ পরেশনাথ পাহাড়ের ওপরে একদম পাহাড়ের চূড়ায় যে কটা মন্দির প্রাঙ্গণ রয়েছে সে কটা মন্দির প্রাঙ্গণের ডেমো কিন্তু এই কালীকুণ্ড তীর্থধামে রয়েছে। চারিদিকে সাদা ছোঁয়া, তাই দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে পুরো মন্দির চত্বরটা। আসলে আমি একটু প্রকৃতি প্রেমী তো, আর গাছপালা ভীষণ ভালোবাসি, আর এইখানে এত সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে যেগুলো থেকে চোখ একদম সরছে না। পরেশনাথ পাহাড়ে এই সাদা আর সবুজের কম্বিনেশনটা এতটা দারুণ, যেটা তোমরা এখানে আসলেই বুঝতে পারবে।
পরেশনাথ মন্দিরের দিকে আমি যতটাই এগিয়ে যাচ্ছিলাম ছেলেকে নিয়ে, আমার অভিজ্ঞতার দিক থেকে আমি তোমাদের বলছি, সাথে যদি অনেকজন থাকে দল বেঁধে একসাথে হেঁটে যাওয়ার কিন্তু মজাই একটা আলাদা রকম রয়েছে। যেহেতু বেশিরভাগ সময়টাই সৌরভ ভিডিও শুট করতে ব্যস্ত ছিল, তাই ছেলের সাথে গল্প করতে করতে আমাকে জার্নিটা কমপ্লিট করতে হয়েছিল। রাস্তায় চলার পথে বেশ অনেকগুলোই দোকান দেখতে পেয়েছি, তবে বন্ধুরা সেই সব দোকানগুলো বন্ধ ছিল, যেহেতু আমি অনেক সকাল সকাল জার্নিটা শুরু করেছি। তবে এই মুহূর্তে যেখানে এসে পৌঁছেছি এখানে কিন্তু এক দিদির দোকান খোলা রয়েছে। জলের দামগুলো জিজ্ঞেস করলাম। এই যে দেখো 1 লিটারের যে জলের বোতলগুলো রয়েছে, এই জলের বোতলের দাম চাইলো 30 টাকা, আর বিসলারির এই 1 লিটার জলের বোতলের দাম চাইলো 40 টাকা। ছোট বোতল এটার দাম চাইলো 20 টাকা। এইবারে তোমরা চাইলে পরে এখান থেকেও জল নিতে পারো, আর চাইলে পরে তোমরা একদম নিচের থেকে যেখানে একটু কম দামে জলের বোতলগুলো পাবে সেইখান থেকেও কিন্তু সাথে করে জল ক্যারি করতে পারো। এই পাহাড়ের মধ্যে বেশ কিছু আদিবাসী মানুষজন বসবাস করে। তারা প্রত্যেক দিন পাহাড়ের ওপর থেকে ভারী ভারী কাঠ মাথায় নয়তো কাঁধে করে নিয়ে আসে। কাকু কিন্তু বেশ ভালো একজন মানুষ, সেটা আমি বুঝতেই পেরেছিলাম, কারণ ভারী কাঠ কাঁধে করে আনার পরেও আমাদের ভিডিও শুট করতে দেখে হাত নাড়িয়ে আমাদের উৎসাহিত করেছিল। আর এইদিকে পাহাড়ের ওপরে যত উঠছি তত জিনিসের দাম বাড়ছে, আর তেমনি আমার ছেলে দোকান দেখলেই বায়না করছে জিনিস কেনার জন্য, তাই ওকে একটা পেপার জুস কিনে দিয়েছিলাম। মোটামুটি 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে আমার চোখে পড়লো একদম পাহাড়ের চূড়ার উপরে রয়েছে সাদা ফটফটে মন্দির প্রাঙ্গণ। ওটাই কিন্তু পরেশনাথ পাহাড় এবং পরেশনাথ মন্দির। বন্ধুরা এইখান থেকে দেখতে চারিদিকের ভিউটা কিন্তু দারুণ লাগছে। চেষ্টা করব চারিদিকের সুন্দর ভিউটা একটু আমার মতো করে তোমাদের কাছে তুলে ধরার। পরেশনাথ পাহাড় জৈন ধর্মের প্রত্যেকটা মানুষের কাছে বেশ গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি তীর্থস্থান। পরেশনাথ পাহাড়ে 8 মাস চলে সিজন টাইম, যে সময় জৈন ধর্মের প্রত্যেকটা মানুষ এইখানে ভিজিট করে, এবং 15ই জানুয়ারি, রাখি বন্ধন, হোলি এই সময় কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। যাদের পায়ে কোনো সমস্যা রয়েছে, তবে পরেশনাথ পাহাড় তোমরা দর্শন করতে চাইছো, তারা একটু টাকা খরচা করে পালকি করে কিন্তু খুব সুন্দরভাবে পরেশনাথ পাহাড়টা ঘুরে দেখে নিতে পারো। ঝাড়খণ্ড সরকারের তরফ থেকে রাস্তার উপরে রয়েছে বড় একটি বোর্ড, যে বোর্ডের মধ্যে লেখা রয়েছে তোমরা যাতে এই জার্নি পথে আশেপাশে জঙ্গল এরিয়াতে গিয়ে সিগারেট বা বিড়ি যাতে না জ্বালাও। এবারে তোমরা যদি মানতে পারো তাহলে কিন্তু বেশ ভালো হয়। আশেপাশে শুধু পাখিদের আওয়াজগুলো শুনতে পারছো, কি দারুণ লাগছে। তবে বন্ধুরা চলার পথে যদি কপাল ভালো থাকে তোমরা কিন্তু বিভিন্ন ধরনের জীবজন্তুও দেখতে পারো। এখানে কিন্তু হাতি, হরিণ এইসব জীবজন্তুগুলোও রয়েছে। আর দেখো সামনের দিকে আরো একটি বোর্ড রয়েছে, যেখানে লেখা রয়েছে গন্ধর্ব নালা রয়েছে কিন্তু 0.7 কিলোমিটার, আর শীতল নালা রয়েছে 2.4 কিলোমিটার। এখন ঠিক যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই এরিয়াটার নাম হলো গন্ধর্ব নালা। দেখো এখানে যে ব্রিজটা রয়েছে, ব্রিজের নিচ দিয়ে কিন্তু জল বয়ে যাচ্ছে। তবে বন্ধুরা তোমরা যদি বর্ষাকালে আসো তাহলে কিন্তু জলটা বেশি দেখতে পারবে, একটা ঝর্ণার মতো যেহেতু রয়েছে, আর এখন জলটা অনেকটাই কম রয়েছে। আর এইখানেই রয়েছে কিন্তু দেখো দিগম্বর জৈন ভাতাগৃহ। এইখানে আসলে পরে তোমরা কিন্তু একদম ফ্রিতে জল পান করতে পারো। বাইরের দিকে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে, বসতেও পারো। গন্ধর্ব নালা পার করার পরেই বন্ধুরা তোমাদের পড়বে আসল রাস্তা। মানে এর পর থেকে কিন্তু রাস্তাটা প্রচুর খাড়া রয়েছে, তবে পাশ দিয়েই রয়েছে কিন্তু একটি শর্টকাট রাস্তা। মানে গন্ধর্ব নালা থেকে একটু এগিয়ে আসলে পরে হাতের বাঁ দিকে একটা শর্টকাট রাস্তা রয়েছে। আমি এখন এই শর্টকাট রাস্তাটাই ধরবো। তবে বন্ধুরা আমি শর্টকাট রাস্তা ধরছি বলে যে তোমরাও ধরবে এর কোনো মানে নেই। যদি তোমাদের উপরে পুরো কনফিডেন্স থাকে যে হ্যাঁ তোমরা এই রাস্তা ধরে যেতে পারবে তাহলেই কিন্তু যাবে। তবে তোমরা শর্টকাটটা ধরার আগে দেখে নেবে যে নিচের থেকে ওপরে যাওয়ার মেন রোডটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না, তারপরেই কিন্তু শর্টকাটটা ধরবে, নয়তো তোমরাই সমস্যায় পড়বে। চারিদিকেই তো গাছে ভর্তি,
তাই যেখানে যেখানে গাছের ছাওয়া পড়েছে সেখানে হাঁটতে কোনো রকম কষ্ট হচ্ছে না। তবে রোদ যেখানে পড়ছে সেখানে হেঁটে যেতে কিন্তু একটু কষ্ট অবশ্যই হচ্ছে। শুধু পরেশনাথ পাহাড় বলেই নয়, যে কোনো পাহাড়ে যদি তোমরা পায়ে হেঁটে উঠতে চাও তাহলে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। বেশি লাগেজ করা যাবে না, খুব প্রয়োজনীয় জিনিস ছাড়া নিজের কাছে কিছু রাখা যাবে না। যেসব জুতো স্লিপ করে সেই সব জুতো পরে কখনোই তোমরা শর্টকাট রাস্তা ধরবে না, এতে তোমরাই সমস্যায় পড়বে। যদি তোমরা পরেশনাথ পাহাড়ের ওপরে পালকি করে প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখতে চাও, মিনিমাম কিন্তু তোমাদের রাত 3টে থেকে জার্নি শুরু করতে হবে। তাহলে ভালো করে সময় নিয়ে প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখে নিতে পারবে। বেশ অনেকগুলো পাহাড় টপকে টপকে এখন ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, এইখান থেকে চারিদিকের পাহাড়ের ভিউ বন্ধুরা অসাধারণ লাগছে। শুধু চারিদিকে দেখো সবুজ আর সবুজ। আর এই পাহাড়ের চূড়ার উপরে কিন্তু দেখা যাচ্ছে পরেশনাথ মন্দির প্রাঙ্গণের চূড়া, সাদা রঙের মন্দির প্রাঙ্গণ এইখান থেকে দারুণ ভাবে দেখতে পাচ্ছি। এইদিকেও একদম পাহাড়ের চূড়ায় রয়েছে আরো একটি মন্দির প্রাঙ্গণ, যেটা কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা বন্ধুরা, তোমাদের আরো একটি কথা বলি যে অনেকগুলো পাহাড় টপকে টপকে কেন বললাম, যখন তোমরা হেঁটে যাবে বা বাইকে করেই যাবে, তোমরা যে একটা পাহাড় ছেড়ে আরো একটি পাহাড়ে উঠছো নামছো সেইগুলো কিন্তু বুঝতে পারবে, ধাপগুলো দেখলেই বুঝতে পারবে। তোমরা প্রশ্ন করতেই পারো রিশুকে নিয়ে হেঁটে এত কষ্ট করে যাওয়ার থেকে বাইকে করে গেলে পরেই মনে হয় ভালো হতো। তবে আমি মনে করলাম এইভাবে যাওয়ারও একটা মজা রয়েছে, তাই ছেলেকে নিয়ে আমি হাঁটা পথেই রওনা দিয়েছি। বাইকে করে যাওয়ার আমি রিস্ক কেন নিইনি বন্ধুরা, কারণ এই যে সামনের দিকে এখন যে আমরা রাস্তাটা পার করব, এখানে কিন্তু বেশ অনেকগুলো করে সিঁড়ি পড়বে, যে সিঁড়ির ওপর দিয়ে কিন্তু বাইকগুলো যাবে। আমি এই কারণেই কিন্তু আমার ছেলেকে নিয়ে বাইকে উঠিনি। তবে বন্ধুরা, তোমরা যদি পালকি করে যাও তাহলে কিন্তু একটা সেফ জার্নি কমপ্লিট করতে পারবে। আর বাইক আসছে, এই দেখো বাইকগুলো কিভাবে ঠিক যাচ্ছে। তবে তোমরা যদি পালকি করে যাও, পালকি করে গেলে পরে খরচাটা অবশ্যই একটু বেশি হবে। তবে মাথায় রাখতে হবে যে পালকি করে যদি তোমরা যাও একদম পাহাড়ের চূড়ায় যে কটা মন্দির প্রাঙ্গণ রয়েছে সমস্ত মন্দির প্রাঙ্গণ ঘুরিয়ে আবার কিন্তু তোমরা যেখান থেকে পালকি ঠিক করেছিলে নিচে সেখানেই কিন্তু তোমাদের ড্রপ করবে। আর বাইকে গেলে পরে খরচাটা কম হবে, তবে মাথায় রাখতে হবে একটু হলেও রিস্ক আছে। এখন আমাকে ঠিক কতটা রাস্তা এই সিঁড়ি ধরে ওপরের দিকে যেতে হবে সেটা আমি নিজেও ঠিক জানি না। তবে এই সিঁড়ি ধরে যাওয়ার রাস্তাটা দেখে আমার নিজেরই ভয় করছে। একা তো আমি হাড় গিস বাইকে করে যেতে পারতাম না, সাথে আবার আমার ছোট ছেলে রয়েছে, তাকেও আমি কিন্তু তোলার সাহসটা পেতাম না। তবে বন্ধুরা, আমি কিন্তু অবশ্যই তোমাদের বলবো যে তোমরা যদি বাইকে করে যাও, এই যে সিঁড়ি ধরে যাওয়ার রাস্তাটা রয়েছে এটা একটু খারাপ, তাই এই এরিয়াটাই কিন্তু তোমরা গাড়ি থেকে নেমে পড়বে। যখন আবার ওপরের দিকে সমান রাস্তা পাবে সেখানে গিয়ে তোমরা কিন্তু বাইকে চেপে বসবে। এইটুকুনি রাস্তা তোমরা একটু কষ্ট করে পায়ে হেঁটে এগিয়ে যাবে। আর যদি পালকি করে যাও সেটা কিন্তু একদম সেফ জার্নি হবে। ফাইনালি সিঁড়ি ধরে উঠে আসার রাস্তাটা আমি শেষ করলাম, এবং সিঁড়ি ধরে উঠে আসার যে রাস্তা শেষ যেখানে হবে তার ঠিক হাতের ডান দিক দিয়ে ওপরে যাওয়ার কিন্তু তোমরা রাস্তা দেখতে পারবে। আর এইখানে দেখো তোমাদের বোর্ডটা দেখিয়ে দিচ্ছি, লেখা রয়েছে শীতল নালা, আর এখানে কিন্তু অ্যারো সাইন করা রয়েছে। তোমরা চাইলে পরে এই দিক দিয়েও যেতে পারো, তবে যারা ডলি করে মানে পালকি গুলো করে আর বাইকে করে যাচ্ছে তারা কিন্তু এই রাস্তাটা ধরছে। বেশ অনেকক্ষণ হাঁটার পরে এই প্রথম একটু রেস্ট নেওয়ার জন্য সময় নিয়ে বসলাম শেটের নিচে। এখানে বসার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, আর ছেলেও বলছে খিদে পেয়ে গেছে। তবে বন্ধুরা, আমার ছেলে যে সমস্ত খাবারগুলো পছন্দ করে আমি সমস্ত কিছুই কিন্তু ক্যারি করছি, আর সেই জিনিসগুলো বাড়ি থেকেই কিনে নিয়ে এসেছিলাম। তবে তোমরাও কিন্তু যদি হাঁটা পথে যাও জল এবং শুকনো খাবারটা অবশ্যই সাথে রাখবে, আর বাইকে করে গেলে পরে তেমন কিছু প্রয়োজন পড়বে না। ছেলের খিদে পেয়েছে বলেই বসেছিলাম, তবে ওর খাবার দেখে আমারই যেন খিদে পেয়ে গিয়েছিল, তাই 2-4টে বিস্কুট খেয়ে আবারও ওকে নিয়ে আমি হাঁটা শুরু করে দিয়েছিলাম।
চলার পথে তোমাদের তো বলেইছিলাম এরকম ছোট্ট ছোট্ট দোকানগুলো তোমরা পাবে, তবে বেশ অনেকটা ওপরেই আমি উঠে চলে এসেছি। তো এখানে ছেলে ম্যাগির প্যাকেট দেখে মনে পড়েছে ম্যাগি খাবে, তো দিদিকে বললাম যে ম্যাগি বানিয়ে দিতে, আর বড় ম্যাগির প্যাকেট বানিয়ে দিল টমেটো কাঁচা লঙ্কা দিয়ে। আর এখানে কিন্তু পেঁয়াজের কোনো রকম ব্যবস্থা নেই, মানে পেঁয়াজটা তোমরা পাবে না। আর একদম ভেজ একটা ম্যাগি বানিয়ে দিয়েছে সবজি দিয়ে, দাম নিল কিন্তু 50 টাকা। ছেলেটা আমার বেশ অনেকক্ষণ ধরেই শুকনো খাবার খেয়েছিল, এবারে ম্যাগির প্যাকেট দেখে বায়না করাতে ওকে আর কষ্ট দিইনি। একটু বসে আমি ম্যাগিটা অর্ডার করে বানাতে দিয়ে দিয়েছিলাম। তবে ম্যাগিটা খেয়েও বলছিল ভীষণ ভালো হয়েছে। দেখো কেমন করে দেখিয়ে দিল। ছেলের এত সুন্দর রিয়াকশনটা দেখে আমি আর থাকতে পারলাম না, 1 চামচ ম্যাগি খেয়েই দেখে নিলাম। না সত্যি কিন্তু ম্যাগিটা বেশ ভালোই বানিয়েছিল। তবে দেখো দিদির সাথে আমি বসে গল্প করছিলাম, দিদি বলল এখনো 4 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে, তাই তাড়াতাড়ি করে ছেলেকে খাইয়ে দিয়ে ঝটপট করে আবারও রওনা দিলাম মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য। এইবারে আর রিস্ক নিইনি, ছেলেকে একদম পিঠে বেঁধে জোর কদমে হাঁটা শুরু করেছি শর্টকাট ধরে। তবে শর্টকাট ধরার আগে মাথায় রাখবে নিচের দিক থেকে দেখে নেবে মেন রোডটা দেখা যাচ্ছে কিনা, তারপরেই কিন্তু তোমরা হাঁটা শুরু করবে। সত্যি কথা বলতে লাস্টের যে 4 কিলোমিটার রাস্তা বন্ধুরা ভীষণই কিন্তু খাড়াই, মানে এই পথটা আমার কাছে ভীষণ দুর্গম পথ মনে হলো। তবে যাদের মনে জোর আছে তারা কিন্তু একদম অনায়াসে চলে আসতে পারো। এখানে সামনেই বড় বোর্ড রয়েছে যেখানে লেখা রয়েছে কিন্তু ডাক বাংলা, আর আরো লেখা রয়েছে পারশনাথ টঙ্ক 0.6 কিলোমিটার, আর পারশনাথ মন্দির হলো 0.7 কিলোমিটার। তবে বন্ধুরা যারা বাইকে করে আসবে তাদের কিন্তু এই ডাক বাংলাতেই বাইক থেকে নেমে যেতে হবে, বাকি পথটা হেঁটে যেতে হবে। সামনের দিকে দেখা যাচ্ছে ডাক বাংলা, আর এই দিকে দেখো রেলিং দেওয়া যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা এখন মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য ধরতে হবে। জৈন ধর্মের 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন এই পাহাড়েই কিন্তু মোক্ষ লাভ করেছিল, তাই জৈন ধর্মের প্রত্যেকটা মানুষের কাছে খুব পবিত্র একটি তীর্থস্থান। মেঘের রাজ্য হলেও মেঘটা আমি কিন্তু খুব কমই দেখতে পেলাম, তবে ভিউ যা দেখেছি, যা দেখে এমনি মন একদম শান্ত হয়ে যাবে। আচ্ছা দেখো এইখান থেকে পুরো আমরা যেখান থেকে জার্নিটা শুরু করেছিলাম মধুবন, সেই এরিয়াটা কিন্তু পুরো দেখা যাচ্ছে, সাদা সাদা ঘর বাড়িগুলো যে দেখা যাচ্ছে ওটাই কিন্তু মধুবন। মানে মন্দির প্রাঙ্গণগুলো এখান থেকে একদম ছোট্ট ছোট্ট ভাবে দেখা যাচ্ছে, যেটা দেখতে দারুণ লাগছে। আর প্রকৃতির সুন্দর রূপ নিয়ে তো কোনো কিছু বলাই যাবে না। চলে এসেছি একদম মন্দির প্রাঙ্গণের অনেকটা কাছে। এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি এখান থেকে মন্দির প্রাঙ্গণের দূরত্ব এই মোটামুটি 100 মিটারের মতো। তবে এইখানে বন্ধুরা একটা ছোট্ট মার্কেট রয়েছে, দেখো বেশ অনেকগুলোই কিন্তু দোকান রয়েছে। তবে সিজন টাইমে যেটা বুঝতে পারলাম অনেকগুলো দোকান খোলে, এখন এই মুহূর্তে বেশ অনেকগুলো দোকান বন্ধ রয়েছে আর অনেকগুলো দোকান খোলা রয়েছে। এখানে তোমরা শুকনো খাবার পেয়ে যাবে, তার সাথে চিপস, বিস্কুট, চিড়ে, শসা এইসবও পেয়ে যাবে। আর আমাকে মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য আবার কিন্তু সিঁড়ি পার করে সামনের দিকে এগোতে হবে। ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলার ছোটনাগপুর মালভূমির পূর্ব প্রান্তে অবস্থিত পারশনাথ পাহাড়, আর এই পাহাড়ের উচ্চতা 4477 ফিট। পরেশনাথ পাহাড়ের পরেশনাথ মন্দির প্রাঙ্গণের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। সিঁড়ি ভেঙে যাচ্ছে এখন মূল গর্ভগৃহের যে গেট রয়েছে সেখানে। তবে বন্ধুরা মেঘের রাজ্য এমনি এমনি বলে না, সত্যি ভিউটা কিন্তু ভীষণ সুন্দর। আর সাদার ছোঁয়া মন্দির প্রাঙ্গণ তো একটা আলাদা রকম শান্তি পাবে। অনেকে বলে পরেশনাথ, অনেকে বলে পারশনাথ, তবে বন্ধুরা পার্শ্বনাথের নাম অনুসারে এই পাহাড়ের নাম হয়েছিল পরেশনাথ পাহাড়। পাহাড়ের চূড়ায় রয়েছে মন্দির প্রাঙ্গণ, ওপরে খা খা করছে চারিদিকে রোদ। তবে এই রোদের মধ্যেও মার্বেলের তোমরা যে কোনো অংশে পা রাখো, কোথাও এক ফোঁটা গরম লাগবে না। তাই মন্দির প্রাঙ্গণ পায়ে হেঁটে বেশ ভালো করেই ঘুরে দেখতে পারবে। মন্দির প্রাঙ্গণের চারিদিকের সৌন্দর্য দেখে এই যে হাঁটা পথে আসতে যতটা কষ্ট হলো সেই কষ্টটা কিন্তু সত্যিই দূর হয়ে যাবে। আমার তো দূর হয়ে গিয়েছে। চারিদিকে শুধু ভিউটা দেখো।
আর এই দিকে রয়েছে কিন্তু মন্দির প্রাঙ্গণে প্রবেশ করার জন্য প্রবেশদ্বার, সাদা মার্বেল বিশিষ্ট। আর এই হলো মন্দির প্রাঙ্গণের প্রবেশদ্বার, যা কিন্তু ভীষণ সুন্দর কারুকার্য রয়েছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। মন্দির প্রাঙ্গণের মেন প্রবেশদ্বারটা পুরোটাই রূপো দিয়ে বাঁধানো। আর মন্দির প্রাঙ্গণের ভেতরে যে বড় সিংহাসনটা দেখছো সেটা পুরোটাই সোনা দিয়ে বাঁধানো। এই মন্দির প্রাঙ্গণের ভেতরেও রয়েছে একটি ব্যাপার, চারিদিকে রোদ খাখা করলে পরেও মন্দির প্রাঙ্গণের ভেতরে থাকলে মনে হবে যেন এসির ভেতরে চলে এসেছো, যেটা আমার কাছে বেশ দারুণ লেগেছে। যেহেতু ভক্তরা মাঝ রাত থেকে হাঁটা শুরু করে, অনেকে পালকি করে বেরিয়ে আসে মন্দির প্রাঙ্গণ দর্শন করার জন্য, তাই মন্দির প্রাঙ্গণের গেট কিন্তু অনেক ভোরবেলায় খুলে যায় এবং সন্ধেবেলা ঠিক 6টার সময় সন্ধে আরতির পরে মন্দির প্রাঙ্গণের গেট আবার বন্ধ হয়ে যায়। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে সুন্দর একখানা চরণ পাদুকা, যে চরণ পাদুকাটাই মেন কিন্তু পূজিত হয়। পরেশনাথ পাহাড়ের ওপরে পরেশনাথ মন্দিরে আসলে পরে বন্ধুরা দেখো ওইদিকে যে পরপর 3টে পাহাড় দেখা যাচ্ছে, সেখানেও কিন্তু আরো মন্দির রয়েছে। মানে এই পরেশনাথ মন্দির ছাড়াও তোমরা এখানে আসলে পরে কিন্তু আরো 20 থেকে 22খানা মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখে নিতে পারবে। আর সেই সব মন্দিরগুলো সাদা সাদা ভাবে কিন্তু ফুটে উঠেছে সেই পাহাড়ের যে সবুজ চূড়াগুলো রয়েছে তার মাঝখানে, দেখতে যেটা ভীষণ সুন্দর লাগছে। তবে তোমরা যদি পালকিটা করো, তোমাদের যে বলেছিলাম এই পরেশনাথ মন্দির প্রাঙ্গণ ছাড়াও কিন্তু সেই যতগুলো মন্দির দেখালাম প্রত্যেকটা মন্দির প্রাঙ্গণ ঘুরিয়ে দেখাবে। ছোট্ট একটা কথা তোমাদের কাছে শেয়ার করি বন্ধুরা, সবার প্রথমে দেখাই, দেখো এই যে লম্বা দেখা যাচ্ছে কিন্তু রেল লাইনের ট্র্যাকটা। কিছুদিন আগেই আমি কিন্তু গয়া ভ্রমণ করেছিলাম। গয়া যাওয়ার সময় ট্রেনে বসে এই পারশনাথ যে স্টেশনটা রয়েছে তার উপর দিয়ে যেতে হয়েছিল। তো আমি যখন ট্রেনে বসেছিলাম সেই সময় ট্রেনে বসে আমি দেখেছিলাম পারশনাথ মন্দিরের চূড়া, আর সাদা একদম কিন্তু ফুটে উঠেছিল পাহাড়ের মধ্যে একদম চূড়াটা, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। সেই দিন ভেবেছিলাম কবে আসতে পারবো, আজকে আসতে পেরে তো ভীষণ ভালো লাগছে। তবে সেই দিনের দিনটা ছিল ট্রেনে বসে পারশনাথ মন্দির দর্শন করেছিলাম, আজ পারশনাথ মন্দির থেকে রেল লাইনের ট্র্যাকটা দেখতে পাচ্ছি। মন্দির প্রাঙ্গণে এসে এত সুন্দর চারিদিকের ভিউ দেখে একদম মনে হচ্ছে না যে আমি নিচের দিকে নেমে যাই। তবে বন্ধুরা সময়ের মধ্যে আবার নিচের দিকে নেমেও যেতে হবে, কারণ সন্ধে হয়ে গেলে পরে আমাকে আবার পাহাড়ি রাস্তা ধরে নিচের দিকে নামতে হবে, যেহেতু সাথে ছোট বাচ্চাও রয়েছে। তবে সত্যি কথা বলতে প্রকৃতির যে এত সুন্দর রূপ, যা দেখলে পরে এমনিই মন মুগ্ধ হয়ে যাবে। মন্দির প্রাঙ্গণের গর্ভগৃহের একদম ঠিক পাশে রয়েছে আরো একটি নিচে যাওয়ার রাস্তা, যে রাস্তা দিয়ে একটা গুহার ভেতরে ঢুকলে পরে তোমরা এই চরণ পাদুকাটা দেখতে পারবে। পরেশনাথ পাহাড়ের ওপরে পরেশনাথ মন্দির প্রাঙ্গণে আমি পৌঁছেছিলাম দুপুরবেলা ঠিক 2টোর সময়। আমি কিন্তু পাহাড়ের ওপরে মন্দির প্রাঙ্গণে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছি, আমার ভিডিও যেসব কাজগুলো ছিল সেই সব কমপ্লিট করেছি। তারপরে আমি কিন্তু আবারও পায়ে হেঁটে রওনা দিয়েছিলাম মধুবনে আসার জন্য। ঘড়ির কাঁটায় এখন বাজে সন্ধ্যে 6:30। আমি কিন্তু পৌঁছে গিয়েছি মধুবন যে মার্কেটটা রয়েছে সেখানে। বন্ধুরা মধুবনের পুরো এরিয়াতেই মানে মার্কেটের ওপরে তোমরা অনেক কিন্তু জৈন মন্দির, তার সাথে জৈন ধর্মশালা দেখতে পারবে। তোমরা চাইলে এখানে কিন্তু মন্দির প্রাঙ্গণগুলো ঘুরে দেখে নিতে পারো, তার সাথে থাকার ইচ্ছে থাকলে পরে যে কোনো একটি জৈন ধর্মশালায় গিয়ে কথা বলে রুম নিয়ে থাকতেও পারো। চলে এসেছি আমি পরেশনাথ স্টেশনের একদম ঠিক বাইরে। বন্ধুরা তোমরা যারা ঠিক আমার মতো পরেশনাথ ভ্রমণ করতে চাইছো তাদের অবশ্যই বলবো সকাল সকাল জার্নি তো শুরু করবে, তার সাথে জার্নিটা কিন্তু কমপ্লিট করার চেষ্টা করবে সন্ধ্যেবেলার ঠিক 6টা থেকে 6:30টার মধ্যে। কারণ মধুবন থেকে তোমরা কিন্তু শেয়ার গাড়ি করে আসার যে পারশনাথ স্টেশনে আসবে তখন কিন্তু সন্ধ্যেবেলার পর থেকে গাড়ি পাবে না। যেহেতু আমার কিন্তু পুরো জার্নিটা কমপ্লিট করতে সন্ধ্যে 6:30 বেজে গিয়েছিল, আমি মধুবনের যে মার্কেটটা রয়েছে সেইখানে কিছুক্ষণ ওয়েট করেছিলাম। কিছুক্ষণ ওয়েট করার পরে একটি মধুবন থেকে শেয়ার গাড়ি ধরে আমি চলে এসেছি পারশনাথ স্টেশনে। এবারে যদি তোমরা বেশি লেট করো
তাহলে শেয়ার গাড়ি তো পাবে না, তবে তোমরা রিজার্ভ গাড়ির ব্যবস্থা কিন্তু পেয়ে যাবে পারশনাথ স্টেশনে আসার জন্য। পারশনাথ স্টেশনে যেহেতু চলে এসেছি বন্ধুরা, আজকে পারশনাথ স্টেশন থেকে কিন্তু আমি বাড়ি ফেরার জন্য ট্রেন ধরবো। রাত্রেবেলা ঠিক 11:35-এ রয়েছে দুন এক্সপ্রেস। এই ট্রেনটি ধরবো আমি হাওড়া স্টেশনে পৌঁছানোর জন্য। তো বন্ধুরা, তোমাদের আজকের এই পুরো ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে পরে লাইক করে দিও। নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা চটজলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আজকের মতো তাহলে টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।